আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারতের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য অন্য দেশে রফতানি সুবিধা বাতিল, বাধাগ্রস্ত হবে নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশে বাণিজ্য প্রবাহ। মুজিব বর্ষ পালনে ৪,০০০ কোটি টাকা ব্যয়ের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শেখ মুজিবের মুরাল নির্মাণেও তদন্ত। বিশ্বকে পরিবর্তনের মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, ঢাকায় বিনিয়োগ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। ব্যবসার মাধ্যমে ভাগ্য বদলানোর আহ্বান। ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, প্রাধান্য পাবে নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার ইস্যু। ঐকমত্য কমিশনে দেয়া প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। এবং ২৪ এপ্রিল শুরু ধান চাল সংগ্রহ অভিযান, ৩৬ টাকা কেজি দরে ধান আর ৪৯ টাকায় চাল কেনার সিদ্ধান্ত। লক্ষ্যমাত্রা ১৭.৫ লাখ টন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে স্থলবন্দর ব্যবহার করে অন্য কোনো দেশে আর পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিআইসি এক প্রজ্ঞাপনে বাংলাদেশের জন্য ভারতের এই সুবিধা বাতিলের খবর জানিয়েছে। ভারতের জাতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস সিবিআইসির বরাদ্দে বলছে, এর ফলে স্থলপথে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো দেশে পণ্য পাঠাতে পারবেন না রপ্তানিকারকরা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব পণ্য বোঝা যানবাহন ইতোমধ্যে ভারতে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করার কথাও বলা হয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে মুজিব বর্ষ পালন ও বঙ্গবন্ধুর ১০,০০০-এর বেশি ভাস্কর্য নির্মাণে ৪,০০০ কোটি টাকা অপচয়ের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনিয়ম তদন্তে গঠন করা হয়েছে ৭ সদস্যের কমিটি। এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বিস্তারিত জানাচ্ছেন আনান তাসিন রি। ২০২০ সালে ঘটা করে বিপুল অর্থ খরচ করে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী বা মুজিব বর্ষ পালন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। মুজিব শতবর্ষ উদযাপনের নামে দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয় ভাস্কর্য ও মুরাল। সরকারি প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছিল বঙ্গবন্ধু কর্নার, আর এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ দেখানো হয় ৪,০০০ কোটি টাকা। বিপুল এই অর্থ ব্যয়ে নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। ৭ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। তারা কাজ করছেন এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে এবং এখনও রেকর্ডপত্র পাওয়া যায়নি। সেগুলি প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনাপূর্বক পরবর্তীতে তারা কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবেন। সে আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিজ প্রতিষ্ঠানের নামেও ৩৩টি ব্যাংক হিসাবে ১৭২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে এনসিসি ব্যাংকের একটি অ্যাকাউন্টে থাকা ১৬,১২,৫০,০০০ টাকা স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নির্দেশ দেন। আনান তাসিন রি, এটিএন বাংলা, ঢাকা। ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
পৃথিবীকে বদলাতে ব্যবসার সবচেয়ে বেশি শক্তিশালী মেকানিজম বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্বকে বদলানোর মতো বাংলাদেশের অসাধারণ আইডিয়া আছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগ করলে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া তথা সারা বিশ্বে ব্যবসার সুযোগ রয়েছে। রিপোর্ট ইয়াসিন রানার। দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বিশ্বের 40টি দেশের বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন প্রফেসর ইউনূস। এ সময় আবেগ আপ্লুত হয়ে কিছুক্ষণ থেমে যান। পরে তিনি বলেন, স্বাধীনতার পর 1974 সালে দেশে দুর্ভিক্ষ হয়, লাখ লাখ মানুষ মারা যায়। 74 is a year that we cannot forget. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. কৃষিপ্রধান বাংলাদেশে কোনো শিল্প প্রতিষ্ঠান ছিল না। পরে দেশের তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসায় ধীরে ধীরে দেশ ঘুরে দাঁড়ায়। তাই ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ is a country with crazy ideas to change the world. জনগণের টাকা গরিবকে দেয়া কোনো সমাধান নয়, কাজের সুযোগ তৈরি করার সমাধান। ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে পরিবর্তন করুন। একসময় আমাদের শিল্প প্রতিষ্ঠান ছিল না। তরুণ উদ্যোক্তারা গার্মেন্টস সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে অল্প সময়ে অনেক দূর এগিয়ে নিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ বিনিয়োগ ও ব্যবসার জন্য অন্যতম সুন্দর একটি দেশ। বিশ্বকে পরিবর্তন করতে পারে এমন অনেক আইডিয়া রয়েছে বাংলাদেশে। ব্যবসার জন্য বাংলাদেশকে উপযুক্ত তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগকারীদের পুরো দক্ষিণ এশিয়ায় ব্যবসা করার সুযোগ রয়েছে। We don't look at Bangladesh alone. It is only one piece of the economy. আমরা ব্যবসা বিনিয়োগের জন্য শুধু বাংলাদেশকে দেখছি না, এটি ছোট একটি অংশ। আমরা বিনিয়োগের জন্য পুরো এই অঞ্চলকে দেখছি। পৃথিবী পরিবর্তন করতে ব্যবসা শক্তিশালী মেকানিজম। এর জন্য ছোট একটি বিষয় যুক্ত করতে হবে, তা হলো সামাজিক দায়বদ্ধতা। তাহলে নতুন একটি সভ্যতা গড়ে তুলতে পারি আমরা। By saying making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. এর আগে বিনিয়োগে অবদান রাখায় 4 ক্যাটাগরিতে দেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্সের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বড় বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় দক্ষিণ কোরিয়ার ইয়াং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কি হাক সাংকে। এছাড়া এদিন ইলন মাস্কের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বাসভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারন্স রোসি উইন্টারটনের সাথে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই সহযোগিতা চান। ডক্টর ইউনূস বলেন, সরকারি কিছু স্বাস্থ্য কর্মসূচি কার্যকর নয়, তাই এসব কর্মসূচি ও নার্স প্রশিক্ষণে দেশটির সহযোগিতা চান তিনি। এছাড়া পোশাক খাতে স্প্যানিশ জায়ান্ট ইন্ডিটেক্স বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহ পোষণ করেছে। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওস্কার গার্সিয়া ম্যাসিরাস এই আগ্রহ প্রকাশ করেন। এ সময় ম্যাসিরাস বলেন, বাংলাদেশ এখন খুবই ব্যবসা বান্ধব। এদিকে হোলসিম গ্রুপের এক্সিকিউটিভ কমিটি মেম্বার মার্টিন ক্রিগনারের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রফেসর ইউনূস। জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা, সংস্কার সহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে আগামী বুধবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি।
গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে দলের পরবর্তী করণীয় ঠিক করা হবে। তিনি অভিযোগ করেন, সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি ইস্যুতে ঐকমত্য কমিশনে দেয়া বিএনপির প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঈদ পরবর্তী দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন দলের নীতি নির্ধারকরা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের অপব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ করে দলের অবস্থান তুলে ধরেন তিনি। পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা, যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি, সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই। বিএনপির এই নীতি নির্ধারক জানান, প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া, অভিন্ন নদীর পানির বন্টন সহ বাংলাদেশের স্বার্থে ডক্টর ইউনূস সরকারের অবস্থানকে সমর্থন করে বিএনপি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলা তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ১৬ জুলাই প্রথম জীবন দেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্যাম্পাসের সড়কে পুলিশের সামনে দুহাত প্রসারিত করে প্রতিবাদ জানালে তার উপর গুলি চালায় পুলিশ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। বুধবার সকালে এ মামলায় আটক হওয়া ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন জানায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্ত শেষ পর্যায়ে। তদন্ত শেষ করতে আরো ২ মাস সময় দেন ট্রাইব্যুনাল। আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা ২ মাস সময় চেয়েছিলাম। ২ মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। ১৫/৬ পরবর্তী দিন ধার্য হয়েছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। এদিকে ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি একেএম শহীদুল হক সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে এবং ২০, ২১, ২২ 3টা দিন ধার্য হয়েছে। ৩ দিনে আমরা ডেট ঠিক করব কাকে কবে জিজ্ঞাসাবাদ করব। এখন পর্যন্ত হাতে পাওয়া ৩টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
ধানমন্ডি থানার মোহাম্মদ শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার তাকে আদালতে তুলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ আলমের জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতা সেখানে গুলি করা হয় মিছিলের উপরে। ওই মিছিলে 13 বছরের একটি বাচ্চা শামীম তার বুকে পিঠে শরীরে গুলিবিদ্ধ হয়ে সেখানে সে নিহত হয়। আজকে যে আসামি মোর্শেদ আলম, সে এই মামলার এজাহারনামী আসামি। তাকে দীর্ঘদিন সে পলাতক থাকে। পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে। জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্টপূর্বক জামিন নামঞ্জুর করেছেন এবং আমরা ওনার ডিভিশনের জন্য পেয়ার করেছিলাম কারাবিধি অনুযায়ী। বিজ্ঞ আদালত সেটা নথিভুক্ত করেছেন এবং কারাবিধি অনুযায়ী ওনার ডিভিশনের ব্যবস্থা করতে বলেছেন। এবার 36 টাকা কেজি দরে ধান আর 49 টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার, যা গত বোরো মৌসুমের চেয়ে 4 টাকা করে বেশি। 3.5 লাখ টন ধান আর 14 লাখ টন চাল কেনা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আর কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এবার বোরো ধান আশা জাগাচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়েনি। এর মধ্যে হাওরে ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা যাতে ধান চালের ন্যায্য মূল্য পান সেজন্য দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান, 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান আর 49 টাকা কেজি দরে 14 লাখ টন চাল কিনবে সরকার, যা গত বছরের চেয়ে কেজিতে 4 টাকা করে বেশি। ধান প্রতি কেজি 36 টাকা আর চাল প্রতি কেজি 49 টাকা আর গম প্রতি কেজি 36 টাকা। হ্যাঁ, পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। এই যে বন্যা হলো 8টা ডিস্ট্রিক্টে, তারপর অতিবৃষ্টি হওয়ার ফলে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। আমরা উৎপাদন খরচ কৃষি মন্ত্রণালয় যেটা দিয়েছে তার সাথে প্রফিট যোগ করে এটা ধরে দিয়েছি। আমরা আশা করছি এটা পর্যাপ্ত হবে। এবার সারা দেশে বোরো ধানের আবাদ হয়েছে 50,500 হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা 2,26 লাখ মেট্রিক টন। কৃষি উপদেষ্টা বলছেন, উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হবে। লক্ষ্যমাত্রার থেকে আশা করতেছি আল্লাহ দিলে এবার উৎপাদন আরো বেশি হবে। তাও আবার যেহেতু জানেন যে পরিস্থিতির উপরে নির্ভর করে, এটা ওয়েদারটার উপর অনেকটা নির্ভরশীল। আর আমি আগামীকাল যাচ্ছি সুনামগঞ্জে, এই ধান কাটার যে উৎসব একটা যে কাটার, এটা উদ্বোধন করে দেবে। 24 এপ্রিল থেকে ধান চাল সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হজের সব ব্যবস্থাপনা চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সেভাবেই সব সাজানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এবারই প্রথম হারাম শরীফ থেকে সর্বোচ্চ 1.5 কিলোমিটারের মধ্যে হাজিরা থাকবেন জানিয়ে তিনি বলেন, বাড়ি ভাড়া টাকা বাঁচলে তা ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া সৌদি যেতে উড়োজাহাজের ভাড়া কমায় বিমান কর্তৃপক্ষের সাথে প্যাকেজ সমন্বয়ের বিষয়ে আলোচনার আশ্বাস দেন উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পবিত্র হজ পালনে এবার 29 এপ্রিল থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন বাংলাদেশের মুসল্লিরা। এবছর হজে যাচ্ছেন 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025 সালের হজ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, হজ যাত্রীদের এবারের যাত্রা হবে অন্যান্য বছরের চেয়ে ভিন্ন। এজেন্সির মাধ্যমে যারা যান তাদের মধ্যে খুব ভালো ভালো এজেন্সি আছে,
তাদের সহযোগিতা আমরা সবসময় পাই। অল্প সংখ্যক একেবারে আমাদেরকে খুব বিরক্ত করে, আশা করি আবার খুব সুন্দরভাবে আমরা হজ সম্পন্ন করতে পারব। ধর্ম উপদেষ্টা জানান, বাসা ভাড়ার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে হারাম শরীফের 1200 মিটারের মধ্যে বাড়ি ভাড়া করা হয়েছে। ক্যাটারিং ব্যবস্থাপনাও শেষ করেছে মন্ত্রণালয়। প্রেস ব্রিফিং করার সময় 10,000 হাজী সাহেবের ঘর ভাড়া সম্পন্ন হয়নি, কিন্তু রাতের ভিতরে 4,000 সম্পন্ন হয়ে গেছে। আজকে রাতের মধ্যেই ওনারা এটা সম্পন্ন করে ফেলবেন, যেহেতু অ্যাপস এখনো খোলা আছে। বাড়িতে বাড়িতে গিয়ে কম রেটে অধিক ফ্যাসিলিটিস পাওয়ার জন্য ওনারা ঘর ঠিক করেছেন, দূরত্বও কমিয়েছেন। আমরা হিসাব করে দেখব, আমাদের ঘোষিত প্যাকেজের চাইতে সাশ্রয় মূল্যে ঘর ভাড়া করে থাকি, তাহলে আমরা হজের শেষে হাজিদেরকে ওই টাকা ফেরত দেব। বিমানের সাথে কথা বলে 1,67,000 সেটাই প্যাকেজে ঘোষণা করা হয়েছে, কিন্তু মাঝখানে যে ঘোষণাটা দিয়েছে ওমরা যাত্রী ছিল তাদের ক্ষেত্রে এটা বলেছে, তো সেই জিনিসটা আমরা এখানে ক্লেম করব যে ওই জিনিসটা যেন হাজিদের ক্ষেত্রেও কনসিডার করা হয়। তিনি আরও জানান, সময় স্বল্পতার কারণে এবছর সমুদ্র পথে হজে যেতে পারছেন না যাত্রীরা। আগামী বছর থেকে মুসল্লিদের জন্য এই ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। কর্ণফুলী বিল্ডার্সের সাথে আমরা কথা বলেছি, ওনারা বললেন এই জাহাজ বিদেশ থেকে আনতে হবে, আনতে গেলে সময় লাগে। কর্ণফুলী বিল্ডার্সের সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি, আমরা এটাতে আবার হাত দেব। আশা করি পরের বছর হাজী সাহেবরা পানির জাহাজে যেতে পারবেন। এতে করে বিমানের যত ভাড়া 40% কম হবে পানির জাহাজে। এবার মোট 1,27,198 জন মুসল্লির কোটা দেয় সৌদি আরব। বরাবরের মতো এবারও তা পূরণ হয়নি। নৌপথে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হলে কমবে খরচ, এতে কোটা পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে ধর্ম মন্ত্রণালয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে 3টি বিকল্প পদ্ধতির সম্ভাব্যতা যাচাই করছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট, অনলাইন এবং প্রক্সি ভোটিং, এই 3 পদ্ধতি বাস্তবায়নের জন্য বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 3টি পদ্ধতির সুবিধা অসুবিধা দেখা হচ্ছে। তবে যে পদ্ধতি ব্যবহার হোক না কেন, ভোট দিতে প্রবাসীদের আগে অনলাইনে নিবন্ধন করতে হবে। বাংলাদেশের জন্য কোনো একটা পদ্ধতি নয়, বরং মিশ্র পদ্ধতি ব্যবহার করতে হবে বলেও মনে করেন নির্বাচন কমিশনার। সকল পদ্ধতির জন্যই একটা ট্রায়াল প্রয়োজন হবে, যেটাকে আমরা বলি মক টেস্টিং। ভোটের আগে একটা মক অ্যারেঞ্জমেন্ট করে দেখতে হবে যে সিস্টেমটা কতটুকু ফাংশনাল হবে, এবং সম্ভবত সকল পদ্ধতির বা এক বা একাধিক পদ্ধতির জন্য পাইলটিং এর প্রয়োজন হবে। অর্থাৎ ভোট, অ্যাকচুয়াল ভোটে এটা অনুষ্ঠিত হবে সীমিত পরিসরে। এবারে নববর্ষে বাঙালি সহ দেশের 27 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, শোভাযাত্রায় বৈচিত্র্যময় বাংলাদেশের রূপকে তুলে ধরা হবে। অতীতের মতো এবার শোভাযাত্রায় আইন শৃঙ্খলা বাহিনীর মিছিল হবে না। সেই সঙ্গে বিএনপি, জামাত, এনসিপি, সুরের ধারা, বাম্বা, সাইমুম শিল্পী গোষ্ঠীর সবার অংশগ্রহণ থাকবে। এর পাশাপাশি শোভাযাত্রায় ফিলিস্তিনের পতাকা নিয়ে শিল্পীরা নির্যাতিত মানুষের স্বাধীনতার জন্য গান গাইবেন বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে, সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, everybody participated, which is a clear sign যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। শিক্ষার্থীরা জানায়, এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অসংখ্যবার অভিযোগ দেয়া হলেও শিক্ষক ইব্রাহিম খলিলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে বারবার পার পেয়ে গেছে। এ সময় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। এদিকে একই প্রতিষ্ঠানের অন্য 2 শিক্ষককে বিনা অপরাধে বরখাস্ত করার প্রতিবাদে মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, শিল্পে অসন্তোষ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 3.9% হতে পারে বলে জানিয়েছেন দেশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, যা দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির তুলনায় অনেক কম বলে জানায় সংস্থাটি। দক্ষিণ এশিয়ায় গড়ে 6% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এডিবি। সংস্থার আউটলুক প্রতিবেদনে এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেয়া হয়েছে। আগামী অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি 5.1% হবে বলেও জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নানা প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে এটি আরও শক্তিশালী হবে বলে তার আশা। Of course, there are downside risks presented by high inflation and also the vulnerabilities in the banking sector and also U.S. sweeping tariffs. ADB will remain a dedicated development partner to Bangladesh through this transition period. Particularly, we are committed to supporting critical reforms to bolster revenue mobilization, reduce non-performing loans, secure food and energy security, and boost private sector investment. দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নিজেদের সদস্যদের মধ্যে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান বাহিনীর মহাপরিচালক। রাজধানী খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে এক কর্মশালা শেষে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, নিজেদের সদস্যদের উদ্যোক্তা হিসেবে তৈরি করে যাচ্ছে আনসার ও ভিডিবি। শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে সংস্থাটি সীমাবদ্ধ থাকতে চায় না জানিয়ে মহাপরিচালক বলেন, সামাজিক কাজে নিয়োজিত থেকে জনবান্ধব ও প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে তারা। যে কেউ চাইলে আনসার ও ভিটিপির পক্ষ থেকে প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি। যে কোনো এই ধরনের কর্মমুখী এবং উদ্যোক্তামুখী সুযোগ যারা খুঁজতেছে তাদের কাছে আমরা আহ্বান করব, আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা আপনাদেরকে ট্রেনিং এবং সকল ধরনের সহযোগিতা করে আমাদের এই তরুণ সমাজকে ইনশাআল্লাহ কর্মমুখী করে তুলব। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। হামদর্দ পাবলিক কলেজের নতুন গভর্নিং বডির সভাপতির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। হামদর্দ বাংলাদেশের প্রাণ পুরুষ ও হামদর্দ পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া এবং কলেজের পঞ্চম গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন সকালে কলেজ পরিদর্শনে আসেন। সভাপতির দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কলেজ পরিদর্শন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো পরিবেশে অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের, তাদের হাত ধরে বাস্তবায়ন হবে নতুন বাংলাদেশের সমৃদ্ধ রূপরেখা। এ সময় কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য রাজধানীর বিজয় সরণি সংলগ্ন একটি স্থান বরাদ্দের দলিল কলেজের সভাপতির হাতে তুলে দেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম। জনগণের অর্থ লুটপাটকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশের আর্থিক খাত ধ্বংস করে দেওয়া হয়েছে, যা পুনরুদ্ধারের কাজ চলছে। স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংকিং খাতের সুরক্ষা আইনের পরিবর্তন করা হবে বলেও জানান গভর্নর। তরিক ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM-এ অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী 10ম আন্তর্জাতিক ব্যাংকিং সম্মেলন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যেখানে অংশ নেন দেশের সকল ব্যাংকের প্রতিনিধি সহ বিশিষ্টজনেরা। সম্মেলনে অংশ নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেন, ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে হবে, ফিরিয়ে আনতে হবে গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা। All out, we have to endeavor all steps to improve the confidence of the depositor investor or shareholders. So for which we should, at the moment, right now, we should concentrate more on that. And the banking services should be designed
to shape a financial ecosystem that empowers people, drives prosperity and creates a better world for future generations. এই সময় ব্যাংকিং খাতের অর্থ লোপাটকারীদের হুঁশিয়ারি করেন গভর্নর আহসান মনসুর। ব্যাংকিং আইনের পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। We have to work on this financial sector to reshape it, reformulate it and make it stronger, make it up to date with the modern technology, make also as much inclusive as possible for the society in general and for the small businesses which are a major part of our economic backbone. তথ্য মতে গত 15 বছরে শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাচার হয়েছে 21 লাখ কোটি টাকারও বেশি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুচকাওয়াজে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে মোদীকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন তিনি। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে রুদ্রেঙ্কো এ কথা জানিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী 1945 সালের 9 মে তৎকালীন সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া সহ 15টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীন রাশিয়াও সোভিয়েত ইউনিয়নের মতোই 9 মে জাতীয় দিবস হিসেবে পালন করে। রুদ্রেঙ্কো জানিয়েছেন, শুধু মোদিই নন, রাশিয়ার বন্ধু সব দেশের সরকার প্রধান ও সামরিক বাহিনীকে জাতীয় দিবসের কুচকাওয়াজে অংশ নিতে নিমন্ত্রণ পাঠানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক নীতির কারণে উদ্বিগ্ন পুরো বিশ্ব। এরই মধ্যে রাশিয়ার এই আয়োজনে বিশ্ব নেতাদের অংশগ্রহণ বিশ্ব রাজনীতিতে আলাদা মাত্রা পাবে। পেনশনের দাবিতে খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছেন 1994 সালে চাকরিচ্যুত আনসার সদস্যরা। এই সময় তারা জানান, 2018 সালে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী চাকরিচ্যুত আনসার সদস্যদের যাদের চাকরির বয়স আছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ আজও বাস্তবায়ন হয়নি। যাদের বয়স নেই, পেনশন পাবেন, তাদের প্রাপ্য টাকাও বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এ সময় তারা আনসার সদর দপ্তরে প্রবেশ করতে চাইলে বাধা দেয় বাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবাদ সমাবেশে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান চাকরিচ্যুত আনসার সদস্যরা। এবারে পার্টেস খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেড। বিকেএসপিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে 74 রানে হারিয়েছে মোহামেডান। আগে ব্যাট করে 7 উইকেটে 287 রান তোলে মতিঝিল পাড়ার ক্লাবটি। 75 রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। এছাড়া 64 রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে। জবাবে একাই লড়াই করেন অমিত হাসান। তার 105 রানের ইনিংসে শেষ পর্যন্ত 213-তে থামে অগ্রণী ব্যাংকের ইনিংস। আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 133 রানে পরাজিত করেছে আবাহনী লিমিটেড। 9 উইকেটে 290 রান সংগ্রহ করে আবাহনী। 79 রানের ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। জবাবে 32 ওভারে 157 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল বাংলাদেশে মুখোমুখি হবে থাইল্যান্ডের। শক্তির বিচারে থাইল্যান্ড নিগার সুলতানাদের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও পচা শামুকে পা কাটার ভয় রয়েছে। তবে বাছাই পর্বের আগে 2 প্রস্তুতি ম্যাচে জিতেছে টাইগ্রেসরা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 5 উইকেটে আর দ্বিতীয় ম্যাচে পাকিস্তান এ দলকে হারিয়েছে 167 রানে। তাতে থাইল্যান্ডকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসও বেড়েছে জ্যোতিদের। পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হবে খেলাটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারতে স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য অন্য দেশে রপ্তানি সুবিধা বাতিল, বাধাগ্রস্ত হবে নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশে বাণিজ্য প্রবাহ। মুজিব বর্ষ পালনে 4,000 কোটি টাকা ব্যয়ের অভিযোগে শেখ হাসিনা শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু।
শেখ মুজিবের মোরাল নির্মাণেও তদন্ত। বিশ্বকে পরিবর্তনের মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, ঢাকায় বিনিয়োগ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। ব্যবসার মাধ্যমে ভাগ্য বদলানোর আহ্বান। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, প্রাধান্য পাবে নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার ইস্যু। ঐকমত্য কমিশনে দেওয়া প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। এবং 24 এপ্রিল শুরু ধান চাল সংগ্রহ অভিযান, 36 টাকা কেজি দরে ধান আর 49 টাকায় চাল কেনার সিদ্ধান্ত। লক্ষ্যমাত্রা 17.5 লাখ টন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।